স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাংবাদিক শিক্ষক আনিস আলমগীর, দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক জাইদুল হাসান পিন্টু এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত এই আয়োজন। শুরুতেই একটু দেখে আসতে চাই সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়েছে। এপ্রিলের মধ্যে ঢাকার 2 ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন পুলিশ প্রধান। অন্যদিকে এই 3 কর্পোরেশনে একই দিনে ভোট করা যায় কিনা তা খতিয়ে দেখছে কমিশন। নির্বাচন কমিশন এটি বিবেচনা করছেন। আপনারা জানেন যে এরকম, যদিও এখানে মাত্র 3টি সিটি কর্পোরেশন, বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি এলাকা নিয়ে 3টি সিটি কর্পোরেশন, সুতরাং এই নির্বাচনটি করতে গেলে কমিশনকে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে কবে করলে সুবিধা হয়, একসাথে করব নাকি আলাদা করব, এই বিষয়গুলি চিন্তায় রাখতে হচ্ছে। বড়পুকুরিয়া কয়লা খনির ইজারায় দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 16 আসামিকে 13 এপ্রিল তলব করেছে বিচারিক আদালত। অন্যদিকে ড্যান্ডিডাইংয়ের ঋণ খেলাপির মামলায় খালেদা জিয়া এবং কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তার 2 মেয়ে জাহিয়া ও জাফিয়া রহমানকে বিবাদী করার নির্দেশ দিয়েছে আদালত। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে হাজির করার বিষয়ে দেয়া রুলের ওপর শুনানি 8 এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চে এই শুনানি হয়। আমাদের জবাবে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি যে তাকে অপহরণ করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা নাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থা তাকে গ্রেপ্তারও করেনি বা তাদের হেফাজতে নেয়নি। রাজধানীর মিরপুরে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় মিরপুর থানার এসআই জাহিদুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে আদালত। তবে অব্যাহতি পেয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মামুন আব্দুল্লাহ জানাচ্ছিলেন সারাদিনের খবরগুলো। আসলে আজ এরই মধ্যে বঙ্গবন্ধুর 96তম জন্মদিন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলে শুরু করছে আমাদের আজকের আয়োজন। জানেন বেশ কিছু খবর আজ শিরোনামে আছে, আমরা শুনছিলাম। একটু প্রথমেই একটু যেতে চাই আসলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে, সেখানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছে। আমরা একটু সেখানে যেতে চাই, সরাসরি চলে যাব সেখানে। 12টা 1 বেজে গেছে, সেখানে আমরা কামরুল ইসলামকে দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কামরুল ইসলাম বক্তব্য রাখছেন। জঙ্গিদের, সন্ত্রাসীদের যেভাবে নির্মূল করা হয়, যেভাবে সমস্ত বিশ্বব্যাপী সন্ত্রাসীদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমস্ত বিশ্বের যেভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়, তেমনিভাবে এদের বিরুদ্ধেও তেমনিভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
বলছিলেন যে আসলে সন্ত্রাসীদের সঙ্গে যারা জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা নয়, তিনি এমনটাই বলছিলেন। আমরা একটু যেতে চাই আসলে সারাদিনের ঘটনাগুলোতে। সেখানে আপনি জানেন যে অভিজিৎ হত্যাকাণ্ড এরই মধ্যে বেশ কিছুদিন পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র ফারাবিকে আটক করা ছাড়া আর তেমন কোনো অগ্রগতি নাই। একে আইনমন্ত্রী গতকাল কিন্তু বলেছেন আসলে তারা বিচারহীনতার সংস্কৃতি চালু করতে চান না, কিন্তু তার কথার সঙ্গে বাস্তবের কি মিল হয় জনাব আনিস আলমগীর? না, এটা খুবই দুঃখজনক। আজকে এতদিন হয়ে গেল সেটা কোনো কুলকিনারা পুলিশ করতে পারছে না। এভাবে একের পর একই মারা যাচ্ছে প্রগতিশীল লোকগুলো, যেটা বইমেলা কেন্দ্রিক বা যে কোনো তুচ্ছ ঘটনার জন্য যেগুলো করছে। আমরা পরের মতকে, অভিজিৎ যে মত ধারণ করে তাকে সেই মতের সাথে আমি একমত না হতে পারি, কিন্তু অভিজিৎ যে একজন জ্ঞানী ছেলে, অভিজিৎ যে একজন লেখক, অভিজিতের যে পরিমাণ জানাশোনা, সেই পরিমাণ জানাশোনার একটা লোক আমাদের জন্য তো সম্পদ। এই ধরনের সম্পদগুলোকে হত্যা করা এবং রাষ্ট্র এগুলোর প্রতি যদি যথাযথ ব্যবস্থা না হয়, যে বিচারহীনতার যে সংস্কৃতি যেটা বললেন, যে এটা যদি বারবার চলতে থাকে, তাহলে আজকে অভিজিৎ মারা গেছে, আমি নিশ্চিত জানি যে কালকে তারা জাফর ইকবালকে টার্গেট করবে, পরশু তারা আরেকজনকে করবে এরকম, যারা তাদের সাথে একমত হচ্ছে না। এখন ফারাবিকে ধরেছে, এবং ফারাবিকে ধরেছে সেটাও তো একটা মানে অনেক পুরনো কাহিনী। সে দিনের পর দিন হুমকি দিয়ে যাচ্ছিল লোকজনকে। সেটাই, কিন্তু পুলিশ যে এখন পর্যন্ত এই ঘটনার তেমন কোনো অগ্রগতি করতে পারে নাই, এর ফলে কি আসলে বিচারহীনতার প্রতি বা বিচার ব্যবস্থার প্রতি, বিচারের প্রতি মানুষের এক ধরনের অনাস্থা কি তৈরি হয় জনাব জাহিদুল হাসান? দেখেন, তা তো কিছুটা তো হয়। এটা এই দেশে তো আপনার নতুন না, এটা অনেক অনেক হত্যাকাণ্ডের বিচার এই দেশে হয়নি, বা ক্লু পায়নি, অথবা ক্লু পাওয়ার চেষ্টা করা হয়নি, এই ধরনের ঘটনা ঘটে। তো এখন আপনার যদি স্পেসিফিক আপনার এই অভিজিৎ হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে আসেন, এখানে শুধু আপনার হত্যাকারীদের যে ধরলেই সমস্যার সমাধান হয়ে যাবে আমি এটা মনে করি না। তাহলে এটা হবে আপনার একজন অভিজিতের হত্যাকারীকে আপনি ধরলেন, এর পরবর্তীতে যে আরেকজন অভিজিৎ হত্যাকারীর জন্ম নেবে না, এই নিশ্চয়তা তো আপনি দিতে পারছেন না। এই জায়গাটা আমি দেখি হলো সরকারের প্রায়োরিটি। এই যে জঙ্গি দমনে যদি সরকার মানে একটা অগ্রাধিকার তালিকা যদি করতো, সেখানে জঙ্গি দমনটা যদি অগ্রাধিকার তালিকায় থাকতো, তাহলে আপনার দেখতেন যে এই ধরনের ঘটনা হয়তো পুনরাবৃত্তি ঘটতো না। যেটা আপনার এই হুমায়ুন আজাদ 2004-এ, আমি 2004-এর না, আমি আরো 10 বছর আগে আসেন, 94 আপনি তসলিমা নাসরিন ও তার ওই মুক্তমনা লেখার কারণে তার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হলো, সরকার সেখানে সমর্থন করে নাই, তাকে সাপোর্ট দেয় নাই। এরপরে হুমায়ুন আজাদ কেন, এরপরে তো অনেকগুলো জঙ্গির আক্রমণের ঘটনা ঘটে গেছে, রাজীব হত্যা হলো, তারপরে রাজীব, কোনটির ক্ষেত্রে কি আমি একটু সঠিক? শেষ করিনি। এখানে যদি সরকারের উচিত ছিল জঙ্গি দমনে একটা বিশেষ টাস্ক ফোর্স অথবা একটা সমন্বিত কোনো প্রজেক্ট যদি সরকারের থাকতো, সব সময় মনিটর করতো জঙ্গি কারা ধরা পড়লো, ধরা পড়ার পর কারা জামিন পেলো, কেন জামিন পেলো, এখানে প্রসিকিউশন বলেন, সরকার বলেন, আপনার তদন্ত সংস্থা বলেন, রাষ্ট্রের সবগুলো গোয়েন্দা বাহিনী সব মিলে যদি আপনার একটা সমন্বিত পদক্ষেপ নিতে পারতো, তাহলে দেখতেন আজকে যদি একটা ঘটনা ঘটে যেতেই পারে, যে কেউকে হত্যা করে ফেলতে পারে, কিন্তু পরবর্তীতে তারা যখন তাৎক্ষণিকভাবে ধরা পড়ে যেত বা বিচার হতো, এরপরে ওই ঘটনাটা আবার হয়তো নাও ঘটতে পারতো। আমি সেই জায়গাটায় আশঙ্কা করছি, আজকে হয়তো কেন রাজীবের হত্যাকারী ধরা পড়েছে না, রাজীবের হত্যাকারীরা তো সব জেলখানায় আছে। না না না, তাদের তো আপনি রানা ধরা পড়ে নাই, বাকি 4 জন তো জেলখানায় আছে, তাতে কি হয়েছে? তারপরে তো অভিজিৎ মার্ডার হয়েছে। আমি বলছি যে হত্যাকারীদেরই যেন জন্ম না হয়, সমাজকে সেই জায়গাটায় নিয়ে যেতে হবে। সেটা কি এতই সহজ? না, সেই এবং সবাই মিলে আপনি যদি বললেন যে একটা জঙ্গি দমনে একটা সমন্বিত, আমরা তো জানি র্যাব আছে, তারা মূলত কিন্তু র্যাবের মূল স্পেসিফিক র্যাবের মতো কাজ করছে, ডিবির মতো করছে, কিন্তু সমন্বিত কোনো উদ্যোগ নেই। এবং আমরা গত মাস দেড়েক আগে, সম্ভবত মাস দেড়েক আগে প্রধানমন্ত্রী আইন মন্ত্রণালয়ে গিয়েছিলেন, সেখানে কিন্তু জঙ্গি দমন, তাদের আর্থিক উৎস, এই বিষয়গুলোকে আসলে নিয়ন্ত্রণের জন্য তাগিদ দিয়েছিলেন। আসলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর তাগিদও কি বাস্তবায়িত হয় কিনা, আমি এই বিষয়গুলি নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছি মাত্র 30 সেকেন্ডের একটি বিরতি।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জুনায়েদ সাকি, আপনার কাছে একটু আসতে চাই। যেমনটা জাহিদুল হাসান বলছিলেন যে কোনো সমন্বিত কোনো ব্যবস্থা নাই দেখে আসলে জঙ্গি দমন ততটা তৎপর না। কারণ প্রধানমন্ত্রী যেখানে তাগিদ দেন, তারপরে আসলে আর কি থাকে? জঙ্গি দমন কি আসলে এত কঠিন কাজ? ধন্যবাদ সর্ষের আপনাকে। মধ্যে ভূত আছে কিনা দেখেন। তা অনেক, এটা তো সবাই বলে সর্ষের মধ্যে, প্রধানমন্ত্রী নিজেও কিন্তু বলেন। হ্যাঁ, আমি মানে পিন্টু ভাইয়ের এই কথাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি। আসলে সর্ষের মধ্যে ভূত আছে কিনা সেই বিষয় নিয়ে আমাদের নিশ্চয়ই ভাবতে হবে। এবং আমি যে কথাটা বলবো যে এই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, আমাদের বিচার প্রক্রিয়া ইত্যাদি কার্যকর হওয়ার ক্ষেত্রে সবসময় আমরা দেখি যে প্রধানমন্ত্রীকে তাগিদ দিতে হয়, প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয়, প্রধানমন্ত্রীকে গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হয়। আর সেই আপনি যে ভূমিকাটির কথা বলছেন, এটা প্রধানমন্ত্রীকে কৃষি থেকে শুরু করে হেন কোনো বিষয় নাই যেটার মধ্যে তাকে আসলে হ্যাঁ, এটার দ্বারা কি কি প্রমাণিত হয় সেটা হচ্ছে আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিজস্ব গতি আসলে কার্যত নাই। তারপরে হচ্ছে যে ওই কৃষি বলেন, আমাদের যে কোনো ক্ষেত্রে বলেন, যেখানে যেখানে প্রধানমন্ত্রীকে এখানে দিতে হচ্ছে সেখানে এই বিষয়গুলো ঠিকঠাক মতো কার্যকর থাকে না। এটা গেলে একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রীর হাতেই সমস্ত ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত এবং সবাই প্রধানমন্ত্রীর দিকে এমনভাবে তাকিয়ে থাকেন একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত, যে তখন প্রধানমন্ত্রী ইশারা করলে, চাইলে, ধমক দিলে, হ্যাঁ, তারপরেই কেবলমাত্র হয়তো কোনো কার্যকর জায়গাটা হয়। এই বাস্তবতা যে দেশে থাকবে সেই দেশের বাস্তবতা তো সেই আমরা মানে একটা আকাশ কুসুম ভাবতে পারি না। আমরা ভালো কিছু সেখানে খুব বেশি আশা করব সেই জায়গাটা ভরসা পাই না। যে কথাটা এখানে অভিজিতের ক্ষেত্রে বলা দরকার, যে প্রথম বিষয় হচ্ছে এই আলোচনা বহুবার হয়েছে, আবারও আমরা বলবো যে পুলিশের ভূমিকা কি ছিল। আজকে প্রধান বিচারপতি বলেছেন, সাবেক প্রধান বিচারপতি জনাব খায়রুল হক, তিনি বলেছেন যে পুলিশের উপস্থিতিতে এই যে হত্যাকাণ্ড হলো তাতে পুলিশকে দায় নিতে হবে, পুলিশ প্রধানের পদত্যাগ পর্যন্ত তিনি বলেছেন। তো আমরা যে জিনিসটা বারবার বলে এসেছিলাম যে অভিজিৎকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে অনেক দিন ধরে, এবং সেটা ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। তাহলে আমরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে অনেক ক্ষেত্রে দেখেছি যে তারা সাকসেসফুলি যেখানে যেখানে তারা মানে ইচ্ছা পোষণ করেছে সেখানে তারা কিন্তু তাদেরকে পাকড়াও করেছে, এবং প্রিএমটিভ যাকে বলে যে আগাম পদক্ষেপ তারা গ্রহণ করেছে। সেক্ষেত্রে এই যে একটা যেখানে এতদিন ধরে একজনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সেখানে কোনো প্রিএমটিভ, আগাম, প্রিভেন্টিভ কোনো ব্যবস্থা আমরা পুলিশের দিক থেকে দেখলাম না। তদুপরি একটা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীর মধ্যে একজনকে কুপিয়ে হত্যা করে তাকে প্রথমত চিহ্নিত করা, তাকে কুপানো, তারপরে নির্বিঘ্নে পালিয়ে যাওয়া, এই সবগুলো জিনিস সম্ভব হলো। এইটা অত্যন্ত মানে উদ্বেগজনক, দুঃখজনক, মর্মান্তিক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কথাটা উনিও বলেছেন, আমি এটার সাথে একমত, যে বিচারহীনতার প্রশ্নটা আমাদের এখানে, কারণ অভিজিৎ হত্যাকাণ্ড দুর্ভাগ্যজনকভাবে প্রথম নয়। এর আগে এই হত্যাকাণ্ডগুলো ইতিমধ্যে অনেকগুলো নাম বলেছেন। সময় নষ্ট না করে আমি শুধু বলি যে এই বিচারগুলোর ক্ষেত্রে হ্যাঁ অনেকে গ্রেফতার হয়েছেন, কিন্তু বিচার কোনোটা শেষ হয় না বাংলাদেশে। আমরা এখানে সাম্প্রদায়িক হামলা হয়, বিচার কোনো শেষ হয় না।